আলু, পেঁয়াজ, ডিম, মুরগি সহ নিত্যপণ্যের দাম কেবল চড়ছেই। বাজারের অস্থিরতায় হিমশিম দশায় নিম্ন ও মধ্য আয়ের মানুষ। দুর্নীতিবাজের লিস্টে বিএনপি নেতাদের নামই আগে থাকবে, মন্তব্য ওবায়দুল কাদেরের। তারেক রহমানকে আনার ক্ষমতা সরকারের নেই বলেছেন গয়েশ্বর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আবারও অস্থির পেঁয়াজের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 টাকা। সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও খুচরা পর্যায়ে আলুর কেজি বিক্রি হচ্ছে 55 টাকা দরে। মাছ, মাংস, মুরগি, ডিম সহ সব পণ্য কিনতে হচ্ছে বেশি দামে। ছুটির দিনে বাজারে এসে বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। সুমন মাহফুজ জানাচ্ছেন বিস্তারিত। আমার যে ইনকামের থেকে আমার আউট খরচটা বেশি হয়ে যাইতেছে। আমার এখন সংসার চালানোটা খুব হিমশিম খেয়ে যাইতেছে। আমার পক্ষে সম্ভব হইতেছে না। এখন আমি চিন্তা করতেছি যে ফ্যামিলি দেশে বাড়াই দেবো। এখন আর সম্ভব না, ঢাকার শহরে থাকিয়া এইরকম সংসার এই জিনিসপাতি কেনাকাটা সম্ভব না ভাই। উচ্চ মূল্যের বাজারে এসে আয় ব্যয়ের হিসেব মিলাতে পারছেন না সিএনজি চালক রহিম মিয়া। প্রায় সব নিত্যপণ্যের দাম নাগালের বাইরে থাকায় রহিম মিয়ার মতো আক্ষেপ আরও অনেকের। যতদিন যতই দাম বাড়ে, দাম তো কমে না, দাম বাড়তেই আছে। আমরা কিভাবে চলবো তাহলে? বাজেটের মধ্যে আসলে পাওয়া যাচ্ছে না, কারণ 1000 টাকা দিয়ে এক কেজি মাছ কেনাটাও খুব টাফ হয়ে গেছে। অল্প অল্প করে দেখা যাচ্ছে যে আধা কেজি বা 250 গ্রাম অল্প করে আমাদের বাজেটের মতো করে কেনা লাগতেছে। নতুন করে অস্থির পেঁয়াজের বাজার। কয়েকদিনের ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা। অস্থিরতা আলুর বাজারেও। ভরা মৌসুমে সর্বোচ্চ 30 টাকা কেজি হওয়ার কথা থাকলেও বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকা। পেঁয়াজের কেজি 75 টাকা, আলুর কেজি 55 টাকা। তো মনে করেন যে একটা সামথিং মানুষ দিন মজুরি পায় মনে করেন যে 500 টাকা সামথিং। তো যদি মনে করেন যে আলু 1 কেজি কিনে 55 টাকা কিনে, 1 কেজি চাইলের দাম 70 টাকা 80 টাকা। একটা ফ্যামিলিতে যদি 4-5 জন লোক থাকে, সদস্য থাকে, তাহলে 500 টাকা দিয়ে কীভাবে সংসার চালাইবে সেই ব্যক্তি? এই সিজনে আপনি আলুর দাম হাই 30 টাকা, এক করে হাই 30 টাকা, নাহলে আর কম টাকার কথা। আর পেঁয়াজের বাজার টাকা কত হলো? 40-45, হাই 50 করে তাহার কোনো কথা নাই। গেল সপ্তাহের তুলনায় মাছের দামও চড়া। আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম, মুরগি। পাকিস্তানি বিক্রি করতেছি 350 টাকা কেজি, ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 210 টাকা কেজি, দেশি মুরগি বিক্রি করতেছি 680 টাকা কেজি, লাল লেয়ার মুরগি 350 টাকা কেজি। আগের যে বাজেট ছিল সেই বাজেটে বর্তমানে জীবন নির্বাহ করা আসলেই দুষ্কর। গত সপ্তাহের তুলনায় মাছের দাম প্রতি কেজিতে 200-300 টাকা বেশি। লাল ডিম 150 টাকা, সাদা ডিম 140 টাকা, 80 ডিম 180 টাকা ডজন। তবে সরবরাহ ভালো থাকায় কিছুটা স্বস্তি মিলছে সবজির বাজারে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব নিজ দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে অবৈধভাবে পদে থেকে গণতন্ত্র নিয়ে কথা বলছেন। দুর্নীতির বিরুদ্ধে সরকার সৎ সাহস দেখাচ্ছে দাবি করে বলেন, বিএনপি দুর্নীতিবাজদের লিস্ট করলে সেখানে তাদের নেতাদের নামই আগে আসা উচিত। রুকুনুজ্জামানের রিপোর্ট। শুক্রবার সকালে ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্র নিয়ে মার্কিন সমালোচনার পাশাপাশি বিএনপি মহাসচিবের এ বিষয়ে নানা সমালোচনার জবাবও দেন তিনি। গণতন্ত্রকে তারাই ধ্বংস কিনারায় নিয়ে গিয়েছিল এবং নির্বাচন ব্যবস্থার একটা প্রহসনে তামাশার ব্যাপার তারা তামাশায় পরিণত করেছে। এবং তাদের মুখে গণতন্ত্রের বুলি ভূতের মুখে রান্না। মির্জা ফখরুল এর মধ্যে কয়বার কত বছর ধরে তার গঠনতন্ত্রকে লঙ্ঘন করে বিএনপির মহাসচিব হিসাবে একটা গণতান্ত্রিক দল তারাই নয়, তারা নিজেরাই ঘরে গণতন্ত্রের চর্চা করে না, তারা দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা। মির্জা ফখরুলের কি বৈধ অধিকার রয়েছে? তার গঠনতন্ত্রে সে লঙ্ঘন করেছে। সম্মেলন ছাড়া মহাসচিব কত বছর, সেটা আগে জিজ্ঞেস করে। সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানকে সরকারের সৎসাহস উল্লেখ করে বিএনপি আমলে প্রধানমন্ত্রী কার্যালয় বা হাওয়া ভবনের দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কথাও স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা, সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। সরকার তো বিএনপির মতো ইম্পিউনিটি কালচার বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইম্পিউনিটি কালচারটা গড়ে তোলেন, সেটাই হচ্ছে বড় কথা। এ পর্যন্ত যতজনের বিরুদ্ধে, তার অফিসেরও কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিএনপি আমলে, এই লুটপাটের আমলে তারা কি তাদের কোনো লোককে শাস্তি দিয়েছে? বিএনপি নেতারা দেশের অর্থনীতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষমতা সরকারের নেই, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর রায় বলেন, তারেক রহমান যেদিন দেশে আসবেন সেদিন আওয়ামী লীগের যে কি অবস্থা হবে সরকারি দলের নেতাদের তা নিয়ে চিন্তা করা উচিত। তিনি বলেন, জিয়াউর রহমান সকল উত্তমের উত্তম এবং বিতর্কের ঊর্ধ্বে। আওয়ামী লীগের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা নেই। জিয়াউর রহমান রণাঙ্গনে থেকে নেতৃত্ব দিয়ে নিজে যুদ্ধ করেছেন। জিয়া পরিবারই দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে ও বারবার রক্ষা করেছে বলে দাবি গয়েশ্বর চন্দ্র রায়ের। তাকে আত্মীয় যারা দলটাকে ধ্বংস করতে চায় তাদের মধ্যে চুল কালি দিয়ে আজকে ভারপ্রাপ্ত তারেক রহমান, চেয়ারম্যান তারেক রহমান আজকে দলের হার প্রায় তাকে নিয়ে আসবে না, ওই ক্ষমতা তাকে আনতে হবে না। আসে মাতৃভূমিতে আসবে, যেদিন আসবে সেদিন যে ঢেউ উঠবে সেই ঢেউ আপনি কোথায় করা যাবে, দেশে যাবেন, সেটা নিয়ে ভাবেন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ঘর বাড়ি হারিয়ে অনেকেরই আশ্রয় এখন খোলা আকাশের নিচে। নিজেদের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে পটুয়াখালী কলাপাড়ার কারো কারো আশ্রয় হয়েছে গোয়াল ঘরে অথবা রান্নাঘরে। স্থানীয় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্তের পাশাপাশি ধ্বংস হয়ে গেছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রলয়ঙ্করী এই ঝড়ের ক্ষত শুকাতে সরকারি সহযোগিতা প্রয়োজন। পটুয়াখালীর কলাপাড়া থেকে আরো জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মহিব। ক্যামেরায় ছিলেন রাজীব দাস। উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের বাসিন্দা খলিল হাওলাদার। তার সম্পদ বলতে ছিল একটি টিনের ঘর। ঘূর্ণিঝড় রিমাল সেই ঘরটি লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। অসুস্থ স্ত্রী সন্তান নিয়ে খলিলের কপালে এখন চিন্তার ভাঁজ। নুনান্তে পান্তা ফুরোনো মানুষটি কি দিয়ে তুলবেন নতুন ঘর? ঘরের ওয়াইফ অসুস্থ, এই পরিস্থিতিতে আমি যে এখন কি করব চিন্তা ভাবনা করি আমি মানে বেহাল অবস্থায় আছি। খুলনা ও বরিশাল বিভাগের 263টি জায়গায় বেড়িবাঁধের 41 কিলোমিটার এলাকা বিধ্বস্ত হয়েছে। আংশিক ও পুরোপুরি বিধ্বস্ত 1.5 লাখ ঘরবাড়ি। ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের ও পুকুর। এই ঘূর্ণিঝড়ের অবস্থা সাংঘাতিক খারাপ। এই ঘরের মতো এরকম এলাকায় বহুত ঘর ভাঙছে। দীর্ঘ অনেক বছর, 20-25 বছর হবে এটা সংস্কার হয় না। কিছু কিছু জায়গায় সময় সময় কিছু কাজ করানো হয়, অল্প অল্প জায়গায়, সেই কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়। যদি কাজ ধরা হয় এট এ টাইমে সব কাজগুলো করে, তবেই এই জায়গাটা সুন্দর এবং সুষ্ঠুভাবে হবে এবং এই নীলগঞ্জবাসী ভালো থাকবে। শুধু ঘরবাড়ি আর মাছের ঘেরি নয়, রিমালের প্রভাবে ক্ষতবিক্ষত হয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের ক্লাস করা নিয়ে চরম দুশ্চিন্তায় শিক্ষকরা। 7 দিন ধরে বিদ্যুৎবিহীন এখনো অনেক এলাকা। 7 দিন পর্যন্ত বিদ্যুৎ নাই, ছেলেরা লেখাপড়া করতে পারতেছে না, তারপরে মোবাইলে চার্জ দিতে পারতেছি না। এই বাতাসের কারণে শিক্ষা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এখন আমাদের ছাত্র নিয়ে ক্লাস করানোর, তারপর খাবারের রুম, কেতাবাদি কোন রকম উদ্ধার করে ওই পাশে নিয়ে গেছি, কিন্তু অনেক কিছুই আমাদের হারাই ফেলছি। এখন ক্লাস করার মতো কোনো জায়গা নেই। আমরা চাইতেছি ইনশাল্লাহ যদি কোনো ব্যবস্থা হয় তাহলে আমরা আবার পুনরায়ভাবে ইনশাল্লাহ ক্লাস শুরু করতে পারি। দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ের তাণ্ডব শেষ হওয়ার পর এখন বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলের অসংখ্য ঘরবাড়ি এভাবেই ক্ষতবিক্ষত হয়েছে।
রিমাল যে ক্ষত রেখে গেছে সেই ক্ষত শুকাতে হয়তো সময় লাগবে। এইসব ঘরবাড়ির বাসিন্দারা আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী বাড়ির কোনো রান্নাঘরে অথবা গোয়াল ঘরে। এইসব ঘর মেরামতে সরকারের দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, কলাপাড়া, পটুয়াখালী। সংকট কাটিয়ে অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে সংসদের আগামী অধিবেশনে উঠছে ৮ লাখ কোটি টাকার নতুন বাজেট। মেগা প্রকল্প বাস্তবায়নের বিলাসিতা নয়, এবার নজর খরচ কমানোর দিকে। ভেবেচিন্তে ভারসাম্যপূর্ণ বাজেট ঘোষণা না করলে বিনিয়োগ ও কর্মসংস্থান হোঁচট খাবার শঙ্কা অর্থনীতিবিদদের। অর্থনীতিকে স্থিতিশীল করে বড় সংস্কারের মাধ্যমে প্রবৃদ্ধির চাকা সচল রাখাই বাজেটের মূল চ্যালেঞ্জ জানিয়েছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ৬ জুন সংসদে উঠছে ২০২৪-২৫ অর্থবছরের নতুন বাজেট। এই বাজেটের আকার হতে পারে ৭,৯৬,০০০ কোটি টাকার। অন্য বছরগুলোতে মূল বাজেটের চেয়ে নতুন বাজেট ১০ থেকে ১৩% বাড়লেও এবার সংকটের কারণে বাজেট বড় হচ্ছে ৫% কম। আমাদের বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রেখে যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য মুদ্রানীতির সফল বাস্তবায়নের জন্য সাপোর্টিভ ফিসক্যাল স্ট্যান্স গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটেও কিন্তু কৃষির উপরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, খাদ্য নিরাপত্তার উপরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, আর বেসরকারি খাতের কথাও চিন্তা করা হয়েছে আমাদের প্রস্তাবিত বাজেটে। সংকট বিবেচনায় এবার ছোট হচ্ছে উন্নয়নের স্বপ্ন, আর তাই উন্নয়ন কর্মসূচিতে এবার বরাদ্দ বেড়েছে মাত্র ২,০০০ কোটি টাকা। নতুন এডিবিতে সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে। বরাদ্দের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪১,০০০ কোটি টাকা যাচ্ছে বিদ্যুৎ জ্বালানিতে। আয় বাড়ছে না, তাই খরচের খতিয়ানও ছোট থাকছে নতুন বাজেটে। এই বছরের বাজেটের জন্য দুটো বড় ধরনের চ্যালেঞ্জ আছে বলে আমার মনে হয়। এটা একদিকে যেমন হলো যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য তাকে বিভিন্ন ধরনের সংকোচনমূলক পদক্ষেপে যেতে হবে। আমদানি নিয়ন্ত্রণ করা হচ্ছে, আপনার ব্যক্তিখাতে ঋণ প্রবাহকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং একই সাথে বৈদেশিক মুদ্রার সংকট থাকার কারণে এই স্থিতিশীলতা রক্ষা করাটাও একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। অনেক জায়গায় আপনার সংস্কারের প্রয়োজন রয়েছে। সেহেতু এই সরকারকে এই বাজেটে একদিকে যেমন স্থিতায়ন কর্মসূচি, যেটাকে ইংরেজিতে আমরা স্টেবিলাইজেশন বলি, ওই স্থিতায়ন লাগবে, আবার অপরদিকে আগামী দিনের প্রবৃদ্ধিকে সঞ্চালন করার জন্য তার সংস্কারও লাগবে। এই দুটোকে সে কিভাবে ভারসাম্য রাখবে, এইটি বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা জানিয়েছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেট এবার সংকোচনমূলক হলেও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বরাদ্দ কমানো ঠিক হবে না। প্রবৃদ্ধিকে প্রাধান্য দিয়ে বাজেট করা ঠিক হবে না, বরং একটা ভারসাম্যপূর্ণ বাজেট করাটাই হবে বিচক্ষণতার লক্ষণ। ভেবে চিন্তে খুব ভারসাম্যপূর্ণ একটা বাজেটের দিকে আমাদের নজর দিতে হবে। খেয়াল রাখতে হবে যে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এই তিনটি খাতে যেন কাট না পড়ে। IMF এর শর্ত পূরণে এনবিআরকে এবার রাজস্ব আয়ের টার্গেট দেওয়া হচ্ছে সংশোধিত বাজেটের চেয়ে ৭০,০০০ কোটি টাকা বেশি। ঘাটতি মেটাতে আবারও ভরসা দেশি বিদেশি ঋণের উপর। রাজস্ব না বাড়িয়ে বাজেট বাড়াতে গেলেই সেটা হবে বাড়তি অর্থ তো জোগাড় করতে হবে। বিদেশ থেকে পেলে খুব ভালো, কারণ সেটার রেট অফ ইন্টারেস্ট কম। আর যদি না পাই তাহলে আমরা দেশের ভেতর থেকে করতে হবে, ব্যাংক থেকে নিতে হবে কিংবা কেন্দ্রীয় ব্যাংক থেকে নিতে হবে। তো কেন্দ্রীয় ব্যাংক থেকে নিলে তো সরাসরি মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে, আর যদি ব্যাংক থেকে নেই তাহলে প্রাইভেট সেক্টর যেটা ক্রেডিট, সেটা আরও কমে যাবে। ডলার সংকট কাটাতে রপ্তানি ও রেমিটেন্সের ওপর প্রণোদনা এখনই তুলে না নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন দাবি করেছেন, পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছুই জিজ্ঞাসা করা হয়নি। বিভিন্ন অজুহাতে ইসরায়েলের নাম বাদ দেওয়া হয় বলে জানান তিনি। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন ডক্টর আব্দুল মোমেন। তিনি বলেন, এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় পরে করলে জানানো হয় পাসপোর্টে বৈশ্বিক স্ট্যান্ডার্ড রক্ষায় ইসরায়েলের নাম বাদ দেওয়া হয়েছে। এটা দুঃখজনক বলে মন্তব্য তার। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পশ্চিমা বিশ্বের উপর চাপ সৃষ্টির মধ্য দিয়ে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে। কোনো দেশ বাংলাদেশের উপর খবরদারি করতে চায় জানিয়ে তিনি বলেন, মানবতার ফেরিওয়ালারা ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে তেমন কিছুই করছে না।
বলেন, জনগণের ভোটে নির্বাচিত বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে সোচ্চার। আর গণতন্ত্র না থাকায় গদি বাঁচাতে মুসলিম বিশ্বের দেশগুলো ফিলিস্তিন ইস্যুতে ঐক্যবদ্ধ হতে পারে না বলে অভিযোগ তার। ই পাসপোর্ট হলো আমাদের দেশে একটা আইন নিয়ম আছে যে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করে করার কথা, কিন্তু যখন এটা ইস্যু হয় আমার মন্ত্রণালয়ের সাথে, আমি তখন মন্ত্রী ছিলাম, আমার সাথে তো আলাপ হয়ই নাই, আমার মন্ত্রণালয় কারোর সাথে আলাপ হয়েছে বলে আমি জানি না। পরবর্তীতে বিভিন্ন রকম অজুহাত দেখানো হয়েছে যেটা আমরা গ্রহণ করেছি। হ্যাঁ, সেই সূত্রে আমাদের এই অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল সেটা ডিলিট হয়েছে। গত বছরের না এর আগের বছরে ইসরায়েলটা ডিলিট হয়েছে, সেটা আমি বললাম যে আমাদের এটা খুব দুঃখজনক। একটা জার্মান কোম্পানি আমাদের ই পাসপোর্ট তৈরি করে, তারা পয়সা বাঁচানোর জন্যে নাকি এটা এই এক লাইন বাদ দিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের তারা কনসাল্টি করে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আর একবার জানিয়ে। আলু, পেঁয়াজ, ডিম, মুরগি সহ নিত্যপণ্যের দাম কেবল চড়ছেই। বাজারের অস্থিরতায় হিমশিম দশায় নিম্ন ও মধ্য আয়ের মানুষ। দুর্নীতিবাজের লিস্টে বিএনপি নেতাদের নামই আগে থাকবে, মন্তব্য ওবায়দুল কাদেরের। তারেক রহমানকে আনার ক্ষমতা সরকারের নেই বলেছেন গয়েশ্বর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।